ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো হতে পারে তোমাদের আসন্ন এনটিপিসি পরীক্ষার জন্য খুবই যুগোপযোগী, যেগুলো অনেক সময় বিগত এনটিপিসি পরীক্ষাতে এসেও গিয়েছে। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, which of the following attend all the 3-round table conference? Option A, B.R. Ambedkar. Option B, M.M. Malavia. Option C, Vallabhbhai Patel. Option D, গান্ধীজি। আমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে বি.আর. আম্বেদকর, মদন মোহন মালব্য, বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজি, এর মধ্যে কোন ব্যক্তিত্ব তিনটে গোল টেবিল রাউন্ড যে বৈঠক হয়েছিল সেই সময় কে প্রত্যেকটা তিনটে যে কনফারেন্স হয়েছিল তাতে প্রেজেন্ট ছিলেন? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। 3-round table conference were held in London in 1930, 31 and 32। অর্থাৎ যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল সেই তিনটে গোল টেবিল বৈঠক বা কনফারেন্স হয়েছিল লন্ডনে পরপর 1930, 31 এবং 32 সালে। এবং ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু প্রত্যেকটা গোল টেবিল বৈঠকে কিন্তু প্রেজেন্ট ছিলেন, এবং এদের মধ্যে গান্ধীজি কিন্তু সেকেন্ড গোল টেবিল বৈঠকে কিন্তু উপস্থিত হয়েছিলেন। এক্সপ্লেনেশনটা একবার দেখে নেই। 3-round table conference were held in London 1930, 31, 32। যেটা বললাম যে লন্ডনে 1930, 31 এবং 32-এ তিনটে গোল টেবিল রাউন্ড বৈঠক হয়েছিল, এবং বি.আর. আম্বেদকর অ্যাটেন্ড করেছিল তিনটে গোল টেবিল রাউন্ড বৈঠক, এবং গান্ধীজি অ্যাটেন্ড করেছিল সেকেন্ড গোল টেবিল যে কনফারেন্সটি। পরের প্রশ্ন, হু ডিক্লেয়ার্ড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? কে বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার? অপশন এ গোপাল কৃষ্ণ গোখেল, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি কেটি তিলক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক কিন্তু প্রথম বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার। এর এক্সপ্লেনেশনে আমাদের কি দেওয়া আছে? বাল গঙ্গাধর তিলক, also known as Lokmanya Tilak, he was against the discriminative attitude of British government. He, along with Annie Besant, started home rule movement across the country, seeking self-government in India. অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, যাকে আমরা লোকমান্য তিলক বলে জানি, তিনি ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের যে ডিসক্রিমিনেটিভ যে অ্যাটিটিউড ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, তার বিরুদ্ধে কিন্তু তিনি সংঘর্ষ করেছিলেন, এবং তার বিরুদ্ধে গিয়ে তিনি অ্যানি বেসান্তের সাথে হোম রুল মুভমেন্টে জয়েন করেছিলেন। সারা দেশ জুড়ে হোম রুল মুভমেন্ট শুরু হয়েছিল এবং তিনি একটি সেলফ গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, হু অ্যাডমিটস আ নিউ স্টেট টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি প্রাইম মিনিস্টার, অপশন ডি পার্লামেন্ট। এর মধ্যে এই অপশন নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কে একটা নিউ স্টেট, একটা নতুন স্টেটকে ভারতে অ্যাডমিট করে থাকে, অর্থাৎ স্বীকৃতি দিয়ে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ পার্লামেন্টারি একমাত্র ক্ষমতা রয়েছে কোন স্টেটকে ভারত রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্তি হিসেবে তাকে স্বীকৃতি প্রদানের। Article 2 under Part 1 of the Constitution authorizes Parliament to admit a new state into Union of India which was earlier not the part of Indian Union। অর্থাৎ আগে ছিল না, পরবর্তীতে যে রাষ্ট্র ভারতের সাথে যুক্ত হয়েছে তাকে স্বীকৃতি দেওয়ার একমাত্র ক্ষমতা সংবিধান অনুসারে কিন্তু একমাত্র পার্লামেন্টারি রয়েছে। এই বিষয় কিন্তু আমরা সিকিমের কথা বলতে পারি। যখন ভারত স্বাধীন হয় সিকিম কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে সিকিম কিন্তু ভারতে অন্তর্ভুক্তি হয়েছিল। পরের কোশ্চেন, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? অর্থাৎ আমাদের যে
মৌলিক অধিকারগুলো রয়েছে, এই মৌলিক অধিকারগুলো আমাদের ঠিকঠাকভাবে রক্ষা করা হচ্ছে কিনা তার সেই সম্পর্কিত বিষয়ে দেখভাল করার দায়িত্ব কার উপর ন্যস্ত হয়েছে? অপশন এ হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি অল কোর্টস, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এদের উপরেই কিন্তু দায়িত্ব বর্তায় যে ভারতে যে যত নাগরিক রয়েছে, ভারতের যত সমস্ত নাগরিক প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটস যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা। এবং আর্টিকেলের 32 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এই বিষয়ে নজরদারি রাখে এবং আর্টিকেল 226 কিন্তু হচ্ছে মানে সুপ্রিম কোর্ট হচ্ছে আর্টিকেল 32 এবং হাইকোর্ট হচ্ছে কিন্তু আর্টিকেল 226 অনুযায়ী কিন্তু সমস্ত রকমের বিষয়ে নজরদারি রেখে চলে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো নাগরিকের যদি সে মনে করে যে তার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে বা কেউ তার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, সে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে এবং আর্টিকেলের 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে কিন্তু ডিরেক্ট রিট কিন্তু পিটিশন করতে পারে। চলো দেখে নেওয়া যাক এর এক্সপ্লেনেশন। বোথ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট আর কাস্টোডিয়ান অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। Supreme Court under Article 32 and High Courts under Article 226 issue writs for implementation of fundamental rights. অর্থাৎ যেটা বললাম যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দুজনেই কিন্তু কাস্টোডিয়ান ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট আর্টিকেলের 32 নম্বর ধারা অনুযায়ী এবং আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট কিন্তু যদি মনে করা হয় যে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিট জারি করা যায়। পরবর্তী কোশ্চেন, 27 জুন ইজ 27 জুন আসলে কি? অপশন এ ওয়ার্ল্ড এইডস ডে, অপশন বি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, অপশন ডি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অপশন ডি ওয়ার্ল্ড পপুলেশন ডে। 27 জুন হচ্ছে মূলত সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসাবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী কোশ্চেন, which of the following organization have announced 2nd October as World Non-Violence Day? এর নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কে 2nd অক্টোবরকে ওয়ার্ল্ড নন ভায়োলেশনস ডে বলে অ্যানাউন্স করেছে? 2nd অক্টোবর দিনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেদিন কিন্তু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং সেই দিনটাকে কিন্তু ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার জেনে নেব কারা ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে বলে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে। অপশন এ ইউনাইটেড নেশনস, অপশন বি ওয়ার্ল্ড পিস ফোরাম, অপশন সি গান্ধী পিস ফাউন্ডেশন, অপশন ডি ইউনেস্কো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ইউএনও। UNO had announced celebrate the birthday of Mahatma Gandhi as World Non-Violence Day on 2nd October. UNO কিন্তু মহাত্মা গান্ধীর এর যে জন্মদিন আছে সেই জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। পরবর্তী কোশ্চেন, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর লোকেশন কোথায়? অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি ছত্তিশগড়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি আসাম। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেশন হচ্ছে আসামে। এটা মূলত একটা ন্যাশনাল পার্ক এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে বিভিন্ন ধরনের বাঘ এবং হাতি এদের কিন্তু একটা সমাহার লক্ষ্য করা যায়। Manas Wildlife Sanctuary is located in Assam. It is also a national park and UNESCO World Heritage Site. Project Tiger and Elephant Reserve, এটা কিন্তু মূলত যা বললাম তোমাদের যে টাইগার এবং এলিফ্যান্ট রিজার্ভের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কনসিডার অ্যাজ দ্য ফরেস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ? এর মধ্যে কোন অঞ্চলটিকে বলা হয় ফরেস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ? অপশন এ নন্দনকানন ইন ওড়িশা, অপশন বি কাজিরাঙ্গা ইন আসাম, অপশন সি সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর ইন ওয়েস্ট বেঙ্গল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ সুন্দরবনকে কিন্তু বলা হয় ফরেস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলার ফরেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ বলার কারণ এখানে যেমন বহু প্রাণী বৈচিত্র্যের সমাহার লক্ষ্য করা যায় এবং সব থেকে বিখ্যাত যেটা সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু মেইন যে মানে
প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের রাজ্যে ভীষণভাবে একটা গর্বের বিষয়, সেই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনে দেখতে পাওয়া যায়, যেটা এবং রয়্যাল বেঙ্গল টাইগার ভুবন বিখ্যাত একটি বাঘেদের যে প্রজাতি রয়েছে তার মধ্যে। সুন্দরবন লাই ইন গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। সুন্দরবন কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা রয়েছে সেই ডেল্টা অঞ্চলে কিন্তু সুন্দরবনের লোকেশন। এটা কিন্তু একটা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই সুন্দরবনের জন্য, এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য পশ্চিমবঙ্গ কিন্তু ইতিমধ্যে অনেক বড় বড় ঝড়ের হাত থেকে কিন্তু বেঁচে গিয়েছে। যত ঝড় বা যত ঝঞ্ঝা বা যত সাইক্লোন, সেই সবটাই কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্ট থাকার জন্য পশ্চিমবঙ্গ অনেকটা বেঁচে গিয়েছে। অবশ্যই সুন্দরবন বা সুন্দরবনের পার্শ্ববর্তী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আজকে যদি সুন্দরবন না থাকতো তাইলে হয়তো পশ্চিমবঙ্গের অনেক অংশ অনেক বেশি বা অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতো। It was designated as World Heritage Site by UNESCO in 1987. সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেছে 1987 এ। পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল ইনকাম ইনক্লুড ফিনান্সিয়াল হেল্প টু আর্থকোয়েক ভিকটিমস, অপশন বি পকেট মানি অফ আ চাইল্ড, অপশন সি উইনিং অফ আ লটারি প্রাইজ, অপশন ডি কনস্ট্রাকশন অফ আ নিউ হাউস। ন্যাশনাল ইনকাম কিসের সাথে ইনক্লুডেড সেটা জানতে চাওয়া হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। National income is defined as a value of total goods and service produced by a citizen of country residing anywhere in world. অর্থাৎ ন্যাশনাল ইনকামের সাথে কিন্তু এই যে নতুন নতুন যে কনস্ট্রাকশন, যে বাড়ির যে কনস্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের সাথে জড়িত বা যুক্ত। ন্যাশনাল ইনকাম বলতে সেই ইনকামকেই বলা হয়, এটা হচ্ছে টোটাল গুডসের যে ভ্যালু আছে এবং যে সমস্ত সার্ভিস সিটিজেনরা প্রডিউস করে, সেটা কান্ট্রির ভেতরে হতে পারে বা কান্ট্রির বাইরে হতে পারে। Construction of a new house will be included in national income because it forms the part of capital formation. এটাকে ন্যাশনাল ইনকামের কনস্ট্রাকশন অফ আ নিউ হাউসকে ন্যাশনাল ইনকামের মধ্যে ধরার একটাই কারণ, এটা কি করে, এটা কিন্তু ক্যাপিটাল ফরমেশন করে থাকে। পরের প্রশ্ন, the theory of evolution was put forward by, থিওরি অফ এভলিউশনের থিওরি কে দিয়েছেন? লুই পাস্তুর, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি গ্রেগর মেন্ডেল, অপশন ডি চার্লস ডারউইন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। থিওরি অফ রিভলিউশন ওয়াজ পুট ফরওয়ার্ড বাই চার্লস ডারউইন। অর্থাৎ চার্লস ডারউইন কিন্তু থিওরি অফ ইভলিউশন অর্থাৎ বিবর্তনের যে তত্ত্ব সেটা কিন্তু দিয়েছিলেন চার্লস ডারউইন। Evolution is the process by which organisms evolved themselves within a certain period. Darwin is known the father of evolution. ডারউইনকে কিন্তু ফাদার অফ ইভলিউশন হিসেবেও কিন্তু জানা যায়, অর্থাৎ বিবর্তনের জনক হিসেবে। এবং ডারউইনের মেইন তত্ত্ব ছিল যে মানুষ নিজেকে বিবর্তনের সাথে সাথে, মানে পরিবেশের পরিবর্তনের সাথে বিবর্তনের সাথে সাথে, বা যে কোনো প্রাণী কিন্তু নিজেকে তার সাথে মানিয়ে নেয়। এটাই ছিল তার মেইন বিবর্তনের তত্ত্বের মূল কথা। এই ছিল তোমাদের আজকের সেশনের 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার, এবং সেই সঙ্গে এগুলির এক্সপ্লেনেশন। যে এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশন কিন্তু আরো এক্সট্রা পাচ্ছ। তাই আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যখনই আসবে তখনই তোমার কাছে সবার আগে যেন পৌঁছে যায়। আর আমাদের লক্ষ্য তোমরা যাতে তোমাদের প্রিপারেশনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। আজকের জন্য এইটুকুই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরো একটি সেশনে।